কি সমীকরণ করবেন, কি জোট করবেন? কংগ্রেস আর বিজেপিকে বাদ দিয়ে জোট করবেন? তৃণমূলকে কেউ মানবে? কেন করবে? কংগ্রেসের একটা জোট রয়েছে, এটা ইন্ডি জোট রয়েছে, যেটা যতই নড়বড়ে হোক তারা জোট রয়েছে। আর এনডিএ যেটা আছে, এনডিএ তো আগামীকাল শপথ নিতে যাচ্ছে, সেখানে এই এঁচড়ে পাকা অভিষেকের কথা কে শুনবে? না, প্রথম দিন থেকেই তো আমি বলেছিলাম যে মমতা এখানে আছে ছদ্মবেশী হিসেবে, ও বিজেপির এজেন্ট হিসেবে কাজ করবে ওখানে তার দল, এবং তাই করতে শুরু করে দিয়েছে। এতে খুব বিস্মিত হওয়ার কিছু নেই। ওদের সামগ্রিক প্রয়াসটা হচ্ছে যে ইন্ডিয়া জোটের মধ্যে যেটা ঐক্যবদ্ধ ভাব তৈরি হচ্ছে সেটাকে নষ্ট করা। এটা নিয়ে ভাবার কিছু নেই। না, আলাদা করে কেন জোট করতে যাবেন? এটা তো কয়েকজন স্পেকুলেশন করে ছড়িয়ে দিয়ে যাতে গন্ডগোল হয়, কিছু মিডিয়া গোষ্ঠী নির্লজ্জভাবে এবং টাকা পয়সার বিনিময়ে নিজেদের বিক্রি করে দিয়ে মোদি করেছিল। এখন সেটা হয়নি। এখন তারা হচ্ছে কিভাবে এই ইন্ডিয়া জোটের মধ্যে সমস্যা তৈরি করা যায়। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন ইন্ডিয়া জোটের দায়িত্বশীল নেতা হয়ে বিভিন্ন অন্য নেতাদের সঙ্গে কথা বলেছেন, সঙ্গে সঙ্গে তারা একটা অন্য ন্যারেটিভ শুরু করার চেষ্টা করলো। এতে কি হয়? ছবিটাতে তো সত্যি কোনো ঐক্যের ছবি জোর করে না ফেললে ঐক্য ধরা পড়ছে না। কারণ এই যে কিছুক্ষণ আগেই আপনার জন্য যে প্রশ্নটা তুলে রেখেছিলাম, আপনাদের দলের অন্যতম শরিক তৃণমূল, তার সুপ্রিমো বলেছিলেন এ রাজ্যে নাকি বিজেপির দুটো চোখ, একটা বাম একটা কংগ্রেস। এরকম শরিক দল নিয়ে আপনারা কতদিন চালাবেন ইন্ডি জোট? তোমাদের জোটের মধ্যে কতদিন থাকবে তোমরা? পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের জোট কতদিন থাকবে? আরে ইন্ডিয়া জোট কতদিন থাকবে? ইন্ডিয়া জোট কতদিন থাকবে আমি সত্যি জানতে চাই। ইন্ডিয়া জোট কতদিন থাকবে? না দেখুন, আমি বলছি, আচ্ছা সুকন্যা প্লিজ, আপনার শোনা যে প্রশ্নটা আপনারা করলেন, রাহুল গান্ধীর আজকে বিরোধী দলনেতা নির্বাচন বিষয়। আজকে সিডব্লিউসি কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হয়েছে। কংগ্রেস ৯৯টি আসনে জয়লাভ করেছিল। পরে মহারাষ্ট্র থেকে বিশাল প্যাটেল আর বিহারের পাপ্পু যাদব দুজন নির্দল প্রার্থী যোগদান করেছে তারপরে কংগ্রেসে। এখন ওটা ১০১ আমরা, এখন আমরা ১০১। তো সেইখানে দাঁড়িয়ে বিরোধী দল হতে গেলে আমাকে বলতে দিন, তারা যোগ দিয়েছে, আপনি আমাকে বলতে দিন। তো সেখানে দাঁড়িয়ে আমাদের কংগ্রেসের কাছে এককভাবে সেই সংখ্যা আছে যে একজন বিরোধী দলনেতা করতে গেলে কি লাগে। আপনারা যেটা বলছেন রাহুল গান্ধীর এলিজিবিলিটি, আপনারা বললেন, দেখুন আমরা এখানে বলছি এলিজিবল অনেক আছে, কিন্তু তাদের মধ্যে মোস্ট এলিজিবল পারসন রাহুল গান্ধী। কেন বলছি? আজকে এই যে জয়, এই জয়ের পিছনে মূল কারিগর তো রাহুল গান্ধী। ভারত জোড়ো যাত্রা 4080 কিলোমিটার একা পায়ে হেঁটেছেন। আজকে ভারত ন্যায় যাত্রা, ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় সংস্করণ 6200 কিলোমিটার হেঁটেছেন। সেইখানে দাঁড়িয়ে আছে কংগ্রেসের যে পুনর্জীবন। সিডব্লিউসি একা একটা জোটের মধ্যে কি করে বিরোধী দলনেতার শুধু প্রস্তাব করা হয় না, তারা বলছেন সমস্ত সিডব্লিউসিতে যারা উপস্থিত ছিলেন বৈঠকে, সেখানে নাকি সর্বসম্মতিক্রমে সবাই অনুরোধ করেছেন প্লিজ রাহুল গান্ধী আপনি বিরোধী দলনেতার পদটা নিন। এটা একটা বিষয়। আর সেই জায়গা থেকে আমি নীলাবকে একটা অ্যাড করাবো যে ঠিক একটা শক্তিশালী বিরোধী জোট দরকার, মানে গণতন্ত্রের পক্ষে সেটা সুস্বাস্থ্য লক্ষণ। রাহুল গান্ধী পাপ্পু ইমেজ থেকে বেরিয়ে এসে একটা অপোজিশন লিডার হন, একটা যে কোনো সুস্থ গণতান্ত্রিক মানুষ চাইবে। আমি আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, না ছিল, আচ্ছা ঠিক আছে ছিল না, আচ্ছা ঠিক আছে ছিল না, আমি তর্কের খাতে ধরে নিলাম। আচ্ছা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাকে গ্ল্যামারাইজ করা হচ্ছে, তার জন্যই 4300 কিলোমিটার হেঁটেছেন, হ্যান ত্যান, তার জন্যই এই রেজাল্ট হচ্ছে। আচ্ছা বলুন তো, রাহুল গান্ধী তো গুজরাটেও হেঁটেছেন, 26-এর মধ্যে 25 বিজেপি। রাহুল গান্ধী তো দিল্লিতেও হেঁটেছেন, 7-এর মধ্যে 7 বিজেপি। রাহুল গান্ধী তো মধ্যপ্রদেশেও হেঁটেছেন, 29-এর মধ্যে 29 বিজেপি। ছত্তিশগড়েও হেঁটেছেন, 11-এর মধ্যে 10 বিজেপি। উত্তরাখণ্ডে হেঁটেছেন, 5-এর মধ্যে 5 বিজেপি। উড়িষ্যার মধ্যে হেঁটেছেন, 21-এর মধ্যে 20 বিজেপি। তাহলে কি করে সেটা হলো? তাহলে ভারত জোড়ো যাত্রার এফেক্ট সেখানে পড়েনি? আমি তো কিছুদিন আগে বিধানসভা
ভুলে গেছে। একটা কথা বলি, আমি আপনাকে খুব অ্যাপ্রিসিয়েট করছি আপনার যে এই তুলে ধরার চেষ্টা। অনেকদিন বাদে কংগ্রেস 99 হয়েছে, ওটাকে 101 করছেন, সব ঠিক আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে ওইভাবে জেনারেলাইজ করবেন না যে ভারত জোড়ো যাত্রার জন্য সার্বিক রেজাল্ট হয়েছে। এক একটা স্টেটে এক এক ধরনের রেজাল্ট হয়েছে, তার জন্য বিজেপি অ্যাবসলিউট 272 পায়নি, 242 পেয়েছে। আবার রাহুল গান্ধী অনেক চেষ্টা করে 99 পেয়েছেন। আমি বিশাখা এখানে একটা খুব পয়েন্ট আউট করবো, যে পয়েন্টটা আমরা সবাই আজকে আলোচনায় মিস করে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারের সময় আপনারাও দেখিয়েছেন, কংগ্রেসকে বলেছেন 40 ক্রস করতে পারবে না, মনে আছে আপনার? 40 ক্রস করতে পারবে না, এই স্পেসিফিক তথ্যটা। আরেকটা ছোট্ট অ্যাডিশন, মমতা বন্দ্যোপাধ্যায় কি ভেবেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন 45টা আসনে সারা ভারতবর্ষে কন্টেস্ট করে। আরেকটা তথ্য দিই সন্ময় বাবু, আপনি তো প্যান ইন্ডিয়া সর্বভারতীয় ক্ষেত্রে এই কথা বলছেন। আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডি জোট আর এনডিএ নিয়ে আমরা যখন কথা বলছি, তখন সেই জায়গা থেকে এ রাজ্যে এতগুলো সিট পাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা যাচ্ছে না। তিনি বলছেন দল ভাঙানোর খেলা খেলবেন না, তার আক্রমণের নিশানায় বিজেপি। তিনি বলছেন কি, বিজেপিকে আক্রমণ, মমতা বন্দ্যোপাধ্যায় দল ভাঙানোর কাজ করবেন না। আজকে যখন কালীঘাটে নিজের বাসভবনে বৈঠক করা হয়েছে তৃণমূলের, সেই সময় তারপর তিনি বেরিয়ে এসে বলছেন যে বিপুল আসনে জিতেও তিনি বলছেন দল ভাঙানোর কাজ করবেন না, বিজেপিকে আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মানে কি বিপুল আসনে জিতেও এখনো পর্যন্ত নিজের রাজ্যেই নিশ্চিন্ত থাকতে পারছেন না, সন্তুষ্ট থাকতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? অদ্ভুত একটা বিষয় উঠে আসছে নাকি এখানে? কিসের জন্য, কিসের ভয় তিনি দল ভাঙানোর কথা বলছেন? हम जो गवर्नमेंट पूरा अनडेमोक्रेटिकली, अनकॉन्स्टिट्यूशनली, इलीगली गवर्नमेंट बना रहे हैं, हम उसको शुभकामना नहीं दे सकते हैं। आई एम सॉरी फॉर दैट। हमका शुभकामना देश के लिए रहेगा कि लेट अस होप फॉर द बेस्ट, फॉर द फ्यूचर। हम एमपी लोगों को रिक्वेस्ट करने चाहेंगे, जो भी पार्टी है, आपका पार्टी को मजबूत बनाओ। ये तो फिर कोशिश कर दिया ना, इसको पार्टी तोड़ो, उसको पार्टी तोड़ो। अभी बीजेपी को समझना है कि इसको पार्टी तोड़ना अच्छा काम मत करो, पहले आपका पार्टी तोड़ जाएगा। हमने नहीं तोड़ेंगे, आपका अंदर से ही जाएगा। आपका अंदर का सब आदमी खुश नहीं है, ये हम दिख रहा है। मेरे को यही बात कहना था। আমরা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পরিষ্কারভাবে বলছেন আনকনস্টিটিউশনালি, ইললিগালি যেখানে এনডিএ সরকার করছে, তাদের পূর্ণ বহুমত রয়েছে, উনি বলছেন আনকনস্টিটিউশনাল না, তিনি রাজ্যের কথা বলছেন। শাসন পেয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের কথা বলছেন। উনি কি ভেবেছিলেন? আমি এই জায়গা থেকে জিজ্ঞাসা করব, উনি একটা সংবিধানের প্রতি তার সম্মান নেই, বলতে পারেন কি বলেছেন? আরে সুকন্যার কাছে আসবো। সুকন্যা, কিসের ভয়, কিসের ভয়? আজকে এতগুলো আসনে জিতেছেন, বিপুল জয় পেয়েছেন মমতা, তারপরে দল ভাঙানোর জন্য বিজেপিকে আক্রমণ কেন করা হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় সন্ময় বাবু, আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি সুকন্যাকে, তারপর আসছি সন্ময় বাবু। বলুন সুকন্যা, বলুন কিসের ভয়, কিসের ভয়? এরা যে এতগুলো ভোট পাওয়ার পরেও সন্তুষ্ট থাকতে পারছেন না, আর সন্তুষ্ট থাকার পরেও ভয় কাটাতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে আক্রমণ করে বলতে হচ্ছে দল ভাঙাবেন না। হ্যাঁ দেখুন, যেখানে অমিত শাহজির মতন একজন আছেন বিজেপিতে, যেখানে ইডি সিবিআই দিয়ে মুহুর্মুহু ভয় দেখিয়ে যাচ্ছে, মানুষের ভোটে আস্থা নেই, মানুষের উপর আস্থা নেই। সুকন্যা, ইডি সিবিআই দিলে কাজ, ইডি সিবিআইটা কাজ, আদালত করছে, আদালত করছে, যে চোরটাকে ডিসাইড করতে সেইখানে ইডি সিবিআই মহিলাদের কাছে আসবো। নিলাম আমি বুঝতে পারছি না যে এত ভোট পাওয়ার পরেও কিসের দল ভাঙানোর আশঙ্কা। আচ্ছা, আমাদের ডিবেটের সময় কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে আসে। সন্ময় বাবু আসছি, প্লিজ। নীলাভ 30 সেকেন্ড সময় দিচ্ছি। কেয়া প্লিজ, সুকন্যা প্লিজ, সন্ময় বাবু প্লিজ, একজন করে আসবো। নীলাভ 30 সেকেন্ড। কিসের ভয়, কেন এত ভয়? না, এখন মমতা ব্যানার্জির কেন কিসের ভয়, উনি কি উদ্দেশ্যে বলেছেন ওনার দলের, না সেটা ওনার দলের মুখপাত্ররা বলতে পারে, আমার পক্ষে বলা সম্ভব না। 10 সেকেন্ডের ক্লিপ শুনে আপনারা আগে কিছু প্রসঙ্গ তুলছেন এখানে কংগ্রেস সম্বন্ধে মমতা ব্যানার্জির বক্তব্য। দেখুন, আগে মমতা ব্যানার্জি ভীষণ অসঙ্গতিপূর্ণ বক্তব্য রেখেছে, এবং এই নিয়ে আমি মনে করি বাংলার যারা কংগ্রেস করেন প্রত্যেকেরই এখানে লড়াই তৃণমূলের বিরুদ্ধে, এটা অস্বীকার করার জায়গা ছিল না। কিন্তু সেটাকে রেখেও বলছি, এখন আমি দেখছি
নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে যখন দেখা যাচ্ছে বিজেপি এবং এনডিএ যথেষ্টভাবে দুর্বল হয়েছে, সেই দুর্বল পরিস্থিতিতে তিনি না এক মিনিট দান, ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে উনি গেছেন, এখন উনি আছেন আমাদের সাথে ইন্ডিয়া জোটে, এবার উনি থাকবেন কি না থাকবেন সেটা নিয়ে আপনি এখন শিওর নন, ব্যাপার ওনার আমরা সত্যি শরিক দলগুলো শিওর নন যে আদৌ ইন্ডি জোটে তৃণমূল থাকবেন কিনা। সম্মানবাবু একদম 30 সেকেন্ড সময়, কথা বলি, ঝগড়া করে লাভ নেই। সময় একদম। আমি একটা স্পেসিফিক তথ্য দিচ্ছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দল ভাঙানোর গল্প বললেন না, আর আজকেই ওর দল, গতকালই ওর দল কুচবিহারে বিজেপির দল ভাঙিয়ে তার পঞ্চায়েত পরিবর্তন করেছেন। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের ভাষণটা আপনি যদি পুরোটা শুনেন, আমি পুরোটা শুনেছি বলে বলছি, বলছেন যে 200-র ওপর তো কোনো দল পায়নি, 200-র ওপর বিজেপি পায়নি। তারপরেই আবার নিজে বলেছেন যে আসলে ইলেকশন কমিশনের অবজারভাররা বাকি 42টা বিজেপিকে পাইয়ে দিয়েছে। আমি বলছি আমি বলছি মানে ওর কথা যদি কাউন্ট করতে হয়, বিরোধীদের মধ্যে 3 নম্বর আরেকটা পয়েন্ট, আমি এই পয়েন্টটা দিয়ে শেষ করব। বিশাখা আমি একটা পয়েন্ট দিয়ে শেষ করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের পারসেপশন ছিল 40-এর বেশি বিজেপি পাবে না, কংগ্রেস পাবে না, ওটা 30-30-এর তলে নেমে যাবে, আমি এককভাবে 35 পাবো। আর অখিলেশ যাদব তারাও 33টা পেয়ে বসে মমতাকে তৃতীয়তে ফেলে দেবে, এটাও মমতার অঙ্কের মধ্যে ছিল না। সেই জায়গা থেকে আমাদের আজকে একেবারে